আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জুবাইর হোসেন সপ্তাহ ঘুরে আজ আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে। তা আজকে আমি কথা বলবো কোমরের ডিস্ক সরে যাওয়ার প্রথম লক্ষণ কী, বা কারো যদি কোমরের ডিস্কটা সরে যায় তখন কিভাবে তিনি বুঝবেন যে ওনার কোমরের ডিস্ক সরে যেতে পারে বা এই ধরনের সমস্যা ওনার হচ্ছে, এটা কিভাবে বুঝতে পারবেন। আসলে আমাদের কাছে অনেক রোগী আসছেন যারা বেসিক্যালি কোমরের ডিস্ক জনিত সমস্যা, সেটা হতে পারে ইন্টারনাল ডিস্ক ডিসরাপশন বা ডিস্কের গুণগত মান পরিবর্তন, সেটার কারণে এই সমস্যা নিয়ে আসছেন। আবার কেউ কেউ আসছেন, যেটা নিয়ে আজকে আমি কথা বলবো, সেটা হচ্ছে কোমরের হাড়ের মাঝখানের ডিস্কটা পেছনে সরে গিয়ে নার্ভে চাপ প্রয়োগ করলে যে বিশেষ লক্ষণ প্রকাশ পায়, যাকে আমরা অনেক সময় সায়াটিকা বলি, কেউ রেডিকুলোপ্যাথি বলি, কেউ আবার বলি যে না এটা পিএলআইডি উইথ রেডিকুলোপ্যাথি, বা কেউ বলি ডিস্ক হার্নিয়েশন, কেউ বলি যে ডিস্ক প্রোলাপস, বিভিন্ন নামে একে ডাকা হয়, কিন্তু মূল বিষয়টা কিন্তু একই, যেটা নিয়ে অনেক মানুষ সারা পৃথিবীতেই কষ্ট পান, আমাদের দেশেও এর ব্যতিক্রম নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইয়াং যারা তরুণ, যারা অ্যাক্টিভ, যারা সবচেয়ে বেশি সমাজকে বা সোসাইটিকে অ্যাক্টিভলি সময় দেন, নতুন নতুন কাজ করেন, চ্যালেঞ্জিং কাজ করেন, তারাই বেশি আক্রান্ত হচ্ছেন, এবং সেক্ষেত্রে তার ফ্যামিলি এবং আমাদের জাতীয়ভাবেও আমরা লুজার হচ্ছি। তাহলে এই ধরনের পেশেন্টদেরকে কিভাবে আমরা ভালো করব এবং তারা কিভাবে বুঝবে যে তাদের এই ধরনের সমস্যা হয়েছে। এখন এটাতে যাওয়ার আগে আমি যে বিষয়টা বলতে চাই, আগে আমি কোমরের যে ঘটনগত যে বিষয়টা সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। মানে আমাদের কোমরে কি আছে? আমাদের কোমরে 5টা হাড় আছে, যাকে আমরা L1, L2, L3, L4 এভাবে বলি। এই যে দেখা যাচ্ছে এখানে কোমরের 5টা হাড়, এখানে আছে 5, 4, 3, 2, 1। এই প্রত্যেকটা 2টা হাড়ের মাঝখানে একটা ডিস্ক থাকে, যেই ডিস্কটার কাজ হচ্ছে শক অ্যাবজর্ব করা, সেটা অনেকটা রাবারের মতো এবং সফট, এর ভেতরে হচ্ছে জেলাটিন জাতীয় অনেকটা, আমি বোঝানোর জন্য বলছি যে সফট জেলির মতো পদার্থ থাকে, এবং তার চারপাশে একটা কাভারিং থাকে, সেটা খুব হার্ড, যেটা এই জেলি লাইক ম্যাটেরিয়ালটাকে ভেতরে ধরে রাখে এবং বের হতে দেয় না। কোনো কারণে যদি দেখা যায় যে এই বাইরের যে শক্ত কাভারিংটা, যাকে এনুলাস ফাইব্রোসাস বলি আমরা, সেটাতে যদি টিয়ার হয়, ছিঁড়ে যায়, ফুটা হয় বা সেখানে ক্ষতি সাধিত হয়, তখন কিন্তু দেখা যাবে আস্তে করে ভেতরের ডিস্কের যে জেলির মতো পদার্থ সেটা আস্তে বেরিয়ে আসে। এখন যখন বেরিয়ে আসে তখন তা কী করবে, এর পাশে যে নার্ভগুলো থাকে, এই যে হলুদ অনেকগুলো নার্ভ, তাই না, প্রত্যেকটা জায়গাতেই আছে, সেই নার্ভগুলোতে চাপ পড়ে, আলটিমেটলি হচ্ছে পেশেন্টরা কষ্ট পায়, পেশেন্টের ব্যথা শুরু হয়ে যায়। কারণ কি সেটা আমি বলবো, কেন ব্যথা হয় সেটা আমি বলবো, শুধু কি প্রেশারের জন্য হয় নাকি অন্য অনেক কারণে ব্যথা হয় সেটা নিয়েও আজকে কথা বলবো। তাহলে আমি ঘটন নিয়ে কথা বলছিলাম, কোমরের ঘটন। আমরা ডিস্ক কোথায় থাকে জেনেছি, এবং আমরা জেনেছি ডিস্কের ভেতরে কি থাকে এবং ডিস্কের বাইরে কি থাকে, এবং ভেতরের জিনিসটা কখন বাইরে আসতে পারে। তবে মনে রাখবেন আরেকটা বিশেষ ক্ষেত্র আছে যেখানে কোমরের এই ডিস্ক ম্যাটেরিয়ালটা কিন্তু বাইরে আসতে পারে। সেটা কিভাবে? অ্যানুলার টিয়ার বা বাইরের কাভারিংটা নষ্ট না হয়েও অনেক সময় দেখা যায় যে এই যে ভার্টিব্রা আছে, এই ভার্টিব্রা বা কশেরুকার ইন প্লেট বলি আমরা, নিচের অংশ বা এই উপরের অংশ, এই ইন প্লেটও অনেক সময় কি এখানে ড্যামেজ হতে পারে, এবং ড্যামেজ হলে আলটিমেটলি ডিস্ক ম্যাটেরিয়ালটা ভেতরের উপরের দিকেও বা নিচের দিকেও যেতে পারে। তাহলে এই দুইটা ভাবেই কিন্তু দেখা যাচ্ছে ডিস্ক ম্যাটেরিয়ালটা বের হতে পারে, এবং তার ফলে কোমরে ব্যথা এবং আদার্স অনেক সমস্যা দেখা দিতে পারে। এখন আমি প্রথমেই বলবো কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার হয়তো ডিস্কের সমস্যা হচ্ছে। 1 নাম্বার বিষয় হচ্ছে পেশেন্টরা, আমি কিছুদিন আগে আমার অফিসে একটা পেশেন্টকে দেখেছি, যিনি অফিসের দরজা দিয়ে যখন আসছেন সোজা হতে পারছেন না, এরকম বেঁকে 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 আসছেন এবং খুব আস্তে আস্তে মুভমেন্ট করছেন। আমরা যেরকম স্বাভাবিক গতিতে খুব দ্রুত চলাফেরা করতে পারি, ওনার মুভমেন্ট হচ্ছে খুব স্লো, এবং উনি পুরো কোমরটাকে একটা রিজিড, একটা হার্ড, শক্ত একটা অবজেক্টের মতো, বস্তুর মতো করে ফেলেছেন। মানে কোমরটার যে আমরা স্বাভাবিক যে মুভমেন্ট, যে চলন, সেটা হচ্ছে না, জাস্ট ফিক্সড
একটা মুভমেন্ট হচ্ছে এবং আস্তে আস্তে যাচ্ছেন। তার মানে হচ্ছে কি এই ধরনের পেশেন্টের প্রথমে কি হয়, তার রেস্ট্রিক্টেড রেঞ্জ অফ মোশন, মানে তার যে মোশন বা আমরা যে নড়াচড়া সেটা কমে যাবে কোমরের। আপনি কোমর ডান কাত করা বা বাম কাত করা বা সামনে পেছনে আনা সেটা আপনি পারবেন না, সেটা কষ্ট হবে। তারপর কি হবে পেশেন্টের, তারপর হচ্ছে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্টরা তার কোমরের ব্যথাটা পায়ের দিকে চলে যায়। সেটা এক পায়েও যেতে পারে, দুই পায়েও যেতে পারে। কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এক পায়ে যায়, তবে দুই পায়েও কিন্তু যেতে পারে। তবে দেখা যায় ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে এক পায়ের দিকে বেশি যায়। এবং এই ব্যথাটার ধরন হচ্ছে শার্প শুটিং পেন, তীব্র ব্যথা, প্রচণ্ড ব্যথা, এবং মনে হবে কোমর থেকে সাঁই করে পায়ের দিকে চলে যাচ্ছে, ইলেকট্রিক শকের মতো একটা ব্যথা। তাইলে এই ধরনের ব্যথা যদি হয় তাহলে উনি চিন্তা করতে পারবেন যে হ্যাঁ, তাহলে মনে হয় আমার সায়াটিকা বা ডিস্কের প্রবলেম হচ্ছে। এবং আরেকটা প্রবলেম হয় এই পেশেন্টদের, আমি প্রথমে বলেছি তার রেঞ্জ অফ মোশন, মানে তার নড়াচড়া কমে যাচ্ছে, কোমরের মুভ করতে পারছে না। তারপর বলেছি ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে চলে যাচ্ছে। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তার পাশাপাশি ওনার যে প্রবলেমটা হবে, ওনার কোমরের নার্ভে যেহেতু প্রেশার পড়েছে সেহেতু নার্ভে ব্যথা হবে, এবং সেটা স্থানীয়ভাবেও ব্যথা হবে এবং পায়ের দিকেও ব্যথাটা চলে যাবে। এবং সেই কারণে তার হচ্ছে মাসলগুলো কন্ট্রাকশন হবে, এবং তার কিন্তু সেখানে আলটিমেটলি কী হবে, আলটিমেটলি তার হচ্ছে মুভমেন্টটা কমে যাবে। এর বাইরে আরও কিছু প্রবলেম এ ধরনের পেশেন্টের হতে পারে, সেটা হলো তার পায়ে অবশ অবশ ভাব, সেটা হতে পারে, এবং তার হচ্ছে কি বলে পা উঠাতে পারছেন না উনি, এই ধরনের প্রবলেম হতে পারে। কিন্তু তার আগে তার যে প্রবলেমটা হয়, তারা একদিকে সরে যায়। একদিকে সরে যায় মানে কীরকম, এটাকে বলি আমরা অ্যান্টালজিক গেট। অ্যান্টালজিক কথাটার অর্থ কি, অর্থ হচ্ছে ব্যথা যেদিকে নাই ব্যথার বিপরীত, মানে ব্যথা মুক্ত জায়গায় বডি সরে নেয়। কারো ধরেন যে ডিস্কটা বের হয়ে ডান দিকে চাপ দিল, তখন ওনার শরীরটা ডান পাশ থেকে বাম পাশ থেকে সরে যাবে, মানে ব্যথার জায়গা থেকে অন্য জায়গায় সরে যাবে। যখনই সরে যাবে তখনই ওনার দেখা যাবে যে হ্যাঁ, দুঃখিত, আসলে একটা টেকনিক্যাল কারণে আমাদের লাইভটা পজ হয়ে গেছিলো। তো আমি আবারও আসছি লাইভে, কথা বলছিলাম আপনাদের সাথে কোমরে ব্যথা হলে বা সায়াটিকা হলে সেটার লক্ষণটা পেশেন্ট কীভাবে বুঝতে পারে। তাহলে আমি তিনটা কথা বলেছি, 3 নাম্বারটা নিয়ে আলোচনা করছিলাম। 3 নাম্বারটা কী বিষয়, সেটা হচ্ছে তার কোমরটা অন্যদিকে সরে যায়। যেমন গতদিন আমার অফিসে একটা পেশেন্ট এসে আমাকে একটা এক্সরে দেখায় যে স্যার এই এক্সরেটা করেছে, এক্সরে দেখা যাচ্ছে আমার কোমরের এক পাশটা উঁচু হয়ে আছে আর একটা নিচু হয়ে যাচ্ছে, এটা কেন? তখন আমি ওনাকে বললাম যে হ্যাঁ তাই তো, এই জিনিসটা তো পেশেন্টকে অবশ্যই বুঝিয়ে বলা দরকার। বেসিক্যালি এখানে একটা অ্যান্টালজিক গেট হচ্ছে, গেট মানে হচ্ছে অঙ্গভঙ্গি বা আমরা কিভাবে চলছি ফিরছি সেটাকে আমরা গেট বলি। অ্যান্টালজিক বলে ব্যথার উল্টোটা, মানে ব্যথা মুক্ত জায়গায় শরীরটা সরে নেবে। যেহেতু ওনার ডান দিকে সমস্যা, তাই ওনার কোমরটা ডান দিক থেকে বাঁ দিকে সরে যাবে, ফলে তার কোমরটা একটু বাঁকা লাগবে, একটু বাঁকা হয়ে পেশেন্ট হাঁটবে। তার মানে 1 নাম্বার পেশেন্টের যদি কোমরের মুভমেন্ট কমে যায়, 2 নাম্বার হচ্ছে কোমর থেকে ব্যথা যদি পায়ের দিকে চলে যায়, 3 নাম্বার হচ্ছে যখন পেশেন্ট একটু বাঁকা হয়ে হাঁটতে হবে, কোমরটা ব্যথার জায়গা থেকে অন্যদিকে সরে যাবে, তখনই দেখা যাবে তার সায়াটিকার প্রবলেম হতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা যদি হয় তাহলে পেশেন্ট কি করবে? সে কি নিজে নিজে চিকিৎসা নেবে? সে কি ফার্মেসি থেকে ওষুধ খাবে, ব্যথানাশক ওষুধ খাবে, নাকি সে ডক্টরের কাছে যাবে? কী ধরনের প্রবলেম হলে পেশেন্ট ডক্টরের কাছে যাবে সেটা নিয়ে আমি কথা বলছি। অনেকেই দেখছি প্রশ্ন করছেন, তো আপনাদের প্রশ্নের জবাব আমি দিব। তার মধ্যে আমি বেসিক কিছু কনসেপ্ট আমি দেই। এগুলো আমি মনে করি যে একটা সায়াটিকার পেশেন্ট বা কোমরে ব্যথার পেশেন্ট বা দীর্ঘমেয়াদী ব্যথা যারা ভুগছেন তাদের জন্য পার্ল আমি বলবো, মুক্তার মতো বলবো। কারণ অনেকেই দেখা যায় যে খুব রাশ থাকে চেম্বারে, অনেক ধরনের প্রবলেম থাকে, সেই জন্য অনেক ডিটেলস পেশেন্টকে অনেক সময় বুঝিয়ে বলা যায় না। যদিও আমি চেষ্টা করি 100% পেশেন্টকে তার মনের যত প্রশ্ন আছে সব কিছুর জবাব দেওয়ার, সায়েন্টিফিক্যালি যতটুকু আমি জানি। আমার জানার সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু চেষ্টা করি যতটুকু জানি পেশেন্টকে বোঝানোর। তো সেক্ষেত্রে আমার পেশেন্ট যারা আজকে লাইভ দেখছেন, অনেকেই লাইভে আছেন, তো তাদেরকে আমি বলছি তাহলে কেন আপনি বাঁকা হয়ে হাঁটছেন সেটা আমি ব্যাখ্যা করেছি, কেন আপনার কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে সেটা আমি বলেছি, এবং আমি বলেছি কেন আপনার কোমরের মুভমেন্টটা কমে যাচ্ছে, এবং সেই জন্য কেন আমরা আপনাকে পিএলআইডি বা সায়াটিকা বা ডিস্ক প্রবলেম এই ধরনের কথাগুলো বলছি, বা আপনার এমআরআইতেও এই ধরনের প্রবলেম কেন আসছে।
তাহলে আমি যে কথা বলছি, পেশেন্ট কখন ডক্টরের কাছে যাবে? যদি এমন হয় যে তীব্র কোমরে ব্যথা হঠাৎ করে হলো, উনি মুভই করতে পারছেন না, পায়ের দিকে ব্যথা চলে যাচ্ছে, সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে চলে যাওয়া উচিত, এক্ষেত্রে দেরি করা উচিত না। যদি এমন হয় যে হ্যাঁ উনি হালকা হালকা ব্যথা হচ্ছে, পায়ের দিকে ততটা ব্যথা যাচ্ছে না, কিন্তু ওনার দীর্ঘদিন ধরে এই সমস্যা, কোনো ওষুধে ভালো রেসপন্স করছে না, থেরাপি নিচ্ছেন রেসপন্স করছে না, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যদি এমন হয় ওনার প্রস্রাব পায়খানায় সমস্যা হচ্ছে, তাহলেও চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যদি এমন হয় ওনার পায়ের একটা জায়গায় অবশ অবশ ভাব, শক্তি কমে গেছে, ওনার ব্যালেন্স পাচ্ছেন না, পাটা কোথায় ফেলছেন বুঝতে পারছেন না, অনেক সময় বলা হয় যে পাটা কেমন যেন স্যার এমন লাগছে যে পাটা আমি মাটিতে ফেলছি বা ফ্লোরে ফেলছি, এটা মনে হচ্ছে এই পাটা আমার না, আমার সেই আগের যে পাটা, আগে যে আরাম পেতাম হেঁটে, সেই আরামটা পাচ্ছি না, এরকম হলে কিন্তু দ্রুত চিকিৎসকের কাছে চলে যেতে হবে। তাহলে আমি সায়াটিকার লক্ষণ বলেছি, প্রাথমিক লক্ষণগুলো বলেছি, এবং পাশাপাশি আমি বলেছি যে কখন ডক্টরের কাছে যাবেন। তাহলে আপনাদের কিছু কিছু প্রশ্নের জবাব দিচ্ছি। খায়রুল হোসেন বলেছেন আই নিড ইউর অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন। খায়রুল হোসেন, আপনি আপনার জানার জন্য বলছি, আমি ঢাকায় অ্যাভেলেবেল আছি, আর আপনার অ্যাড্রেসটা লাইভ শেষে আমি ইনশাআল্লাহ আপনাকে দিয়ে দিব। আক্তার সাহেব বলছেন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন, আপনি নিশ্চয়ই সুস্থ আছেন, দোয়া করছি আপনার জন্য, আপনি সুস্থ থাকুন এবং ভালো থাকুন। সাগরকুণ্ডু সীমান্ত প্রশ্ন করেছেন, স্যার আমার কোমরে L4 L5 ডিস্ক প্রোলাপস প্রবলেম, খুব কোমর ব্যথা করে, এখন আমি কি করে ভালো থাকবো? আচ্ছা, আপনার L4 L5 ডিস্ক প্রোলাপস, তার মানে আমি বুঝতে পারছি আপনার কোমরে ব্যথা আছে, সেটা হয়তো পায়ের দিকে যাচ্ছে, এবং আপনি এক্স-রে করিয়েছেন, পক্ষান্তরে আপনি MRI করিয়েছেন, চিকিৎসকের কাছে গেছেন, চিকিৎসক আপনাকে বলেছে ডিস্ক প্রোলাপস হয়েছে, এখন আপনার আপনার ব্যথাটা যাচ্ছে না। আসলে এই ধরনের সমস্যার চিকিৎসাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে কনজারভেটিভ চিকিৎসা বা রক্ষণশীল চিকিৎসা, আরেকটাকে আমরা বলি ইন্টারভেনশন চিকিৎসা, আর এর বাইরে একটা আছে, সেটা হলো সার্জিক্যাল ইন্টারভেনশন বা সার্জারি। তাহলে কনজারভেটিভ বা রক্ষণশীল চিকিৎসার মধ্যে যেটা আছে, সেটা এক নম্বর হচ্ছে বিভিন্ন রকম লাইফস্টাইল মডিফিকেশন, মানে হচ্ছে আপনি যেভাবে চলাফেরা করেন, সেই চলাফেরা করার কারণে যদি আপনার এই প্রবলেমটা হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে চলাফেরার প্রবলেমের কারণে বা অ্যাক্সিডেন্টের কারণে বা নানা কারণে এই প্রবলেমগুলো হয়, সেক্ষেত্রে লাইফস্টাইল যদি মডিফিকেশন করা যায়, পেশেন্টের জীবনযাত্রার মানের যদি পরিবর্তন করা যায় এবং জীবনযাত্রার যে উপায় সেটাতে যদি পরিবর্তন আনা যায়, তাহলে অনেক সময় কিন্তু পেশেন্ট ভালো বোধ করেন। পাশাপাশি হচ্ছে ফিজিক্যাল থেরাপি, ব্যায়াম, বিভিন্ন রকম এক্সারসাইজ, বিভিন্ন রকম মেশিন ইউজ করে থেরাপি দেয়া, এগুলোর মাধ্যমে কিন্তু পেশেন্ট বেনিফিট পায়। এবং পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন রকম মেডিসিন বা ওষুধ আছে, যেহেতু এখানে নার্ভে চাপ পড়ছে, সেক্ষেত্রে এখানে নার্ভের ওষুধ প্রয়োগ করা হয়, এবং নার্ভের ওষুধ প্রয়োগ করার মাধ্যমে কিন্তু পেশেন্টরা ভালো থাকে। তাহলে নার্ভের বিভিন্ন রকম ওষুধ আছে, যেগুলো ডক্টরের প্রেসক্রিপশানে নেওয়া উচিত, কারণ সবগুলো ওষুধেরই কিছু নির্দিষ্ট মাত্রা আছে, কিছু বিষয় থাকে সূক্ষ্ম, সেগুলো নিজ থেকে না খাওয়াটাই ভালো। আরেকটা যেটা বলছি, তাহলে এই ওষুধপত্র এবং জীবনযাত্রার পরিবর্তন এবং ফিজিক্যাল এক্সারসাইজ, সেটার মাধ্যমে আপনি ভালো থাকছেন। দেখা গেছে যে 90%-এর উপরে পেশেন্ট 6 থেকে 12 সপ্তাহের মধ্যে এই ধরনের সায়াটিকা বা এই ধরনের প্রবলেম থেকে সুস্থ হয়ে যায় এই ট্রিটমেন্টের মাধ্যমে, আমি যে ট্রিটমেন্টের কথা বলেছি। আর বাকি 10% পেশেন্ট আছে যাদেরকে আমি বলবো দুর্ভাগ্যবশত ওনারা সুস্থ হতে চান না বা সুস্থ হন না, এবং সেক্ষেত্রে ওনার ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হতে পারে, এবং সেক্ষেত্রে ওনারা বিভিন্ন ডক্টরের কাছে যেতে থাকেন, বিভিন্ন চিকিৎসকের কাছে যেতে থাকেন, বিভিন্ন রকম ট্রিটমেন্ট নিতে থাকেন। এখন এদের ক্ষেত্রে, এই পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া অনেক চ্যালেঞ্জিং। ডক্টর এবং পেশেন্ট দুইজনেরই ধৈর্য থাকতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু ড্রামাটিক কিছু ট্রিটমেন্ট বর্তমানে আমাদের দেশে অ্যাভেলেবেল হয়েছে। এই ট্রিটমেন্টগুলো আমরা করছি এবং পেশেন্ট কিন্তু ভালো থাকছে, এবং আমরা এই মটো নিয়েই আমাদের সেন্টারটা প্রতিষ্ঠা করেছি, যেখানে পেশেন্টকে কিভাবে সার্জারি অ্যাভয়েড করে, কিভাবে তার কস্ট কমিয়ে, কিভাবে তাকে সুস্থ করা যায়, সুস্থ করে তোলা যায়, সেই প্রচেষ্টায় কিন্তু আমরা চেষ্টারত। মাশাআল্লাহ গত প্রায় 1.5 বছর ধরে আমরা সেবা দিচ্ছি, এবং আপনারা আমাদের সাথেই আছেন, এবং এটা খুব ভালো লাগলো যে পেশেন্টদের কাছ থেকে কিন্তু অনেক ভালো রেসপন্স আমরা পাচ্ছি। তাহলে সাগরকুণ্ডু সীমান্ত, আপনার ডিস্কের প্রবলেমের জন্য আমি 2 রকম চিকিৎসার কথা বলেছি।
এবং এই দুই রকম চিকিৎসার মধ্যে আপনি মনে হয় কনজারভেটিভ চিকিৎসা নিয়েছেন, এর বাইরে ইন্টারভেনশন আপনি করেছেন কিনা আপনি লিখেননি। যদি ইন্টারভেনশন আপনি না করে থাকেন সেক্ষেত্রে ইন্টারভেনশন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানুন, এবং এই বিষয়ে যদি আপনার প্রশ্ন থাকে আপনি চাইলে ইমেল করতে পারেন dpsc388@gmail.com, বা আমাদের ফোন নাম্বার 01733883888 এই নাম্বারে কিন্তু আপনি কল করতে পারেন, কল করেও কথা বলতে পারেন। তাহলে আপনি জানবেন যে ইন্টারভেনশন চিকিৎসা পদ্ধতি কি, কাদের জন্য প্রয়োজনীয়, এবং চাইলে আপনি সরাসরি আসারও সুযোগ আছে যদি আপনার সময় থাকে। এবং যদি সময় না থাকে তাহলে আপনি অবশ্যই আপনার কাছাকাছি কোনো ব্যথা বিশেষজ্ঞ যারা ব্যথা নিয়ে কাজ করেন তাদের সাথে কথা বলতে পারেন, কারণ অনেকে অনেক দূর দূরান্তে থাকেন, তাদের পক্ষে ঢাকায় আসা অনেক সময় দুষ্কর হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনি আপনার আশেপাশে কিন্তু চিকিৎসা নিতে পারেন, কিন্তু আপনাকে জানতে হবে কোন ধরনের চিকিৎসা পদ্ধতিটা আপনার জন্য বেস্ট। আল মামুন খন্দকার উনি প্রশ্ন করেছেন, স্যার আমি বিশ্ববিদ্যালয়ে অনেক খেলাধুলা করতাম, ভেরি গুড, মানে আপনি স্পোর্টসম্যান, বুঝতে পারছি। হঠাৎ করে আমার কোমরে ব্যথা শুরু হয়, তারপর সেই ব্যথা কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত চলে যেত, মেডিসিন অনেক দিন খেয়েছি, ওষুধ খাওয়ার পর এখন আমার অবস্থা হচ্ছে এইরকম অবস্থা। আমি একটু পড়ি, একটা ওষুধের নাম লিখেছেন অ্যাসার ট্যাবলেট, না খেলে ব্যথা বেড়ে যায়, স্যার অনেক টেনশনে আছি, 1 বছর ধরে ভালো হচ্ছে না। মামুন সাহেব আমি বলেছি 90% পেশেন্ট কিন্তু ভালো হয়ে যায়, আর 10% পেশেন্ট ভালো হতে চায় না। দুর্ভাগ্যবশত আপনি এই 10%-এর মধ্যে পড়ে গেছেন, কারণ আপনার 1 বছর ধরে আপনি ওষুধ খাচ্ছেন, একটা ব্যাসার ওষুধ খাচ্ছেন যেটা এরকম একটানা খাওয়া উচিত না, এবং সেটা আপনি খাচ্ছেন কারণ আপনি না খেলে, আপনি বুঝতে পারছি যে না খেলে আপনার ব্যথাটা বেড়ে যায়, আপনি কাজকর্ম করতে পারেন না, স্বাভাবিক থাকে না, আপনার মেজাজ খিটখিটে হয়ে যায়, বা আপনি শারীরিকভাবে নিজেকে অসুস্থ ফিল করেন বা আনএবল ফিল করেন, সেক্ষেত্রে আপনাকে এই ওষুধটা খেতে হচ্ছে, খেলে আপনি একটু ভালো বোধ করেন। কিন্তু এটাই সমাধান নয়। আপনি যেহেতু কনজারভেটিভ চিকিৎসা বা রক্ষণশীল চিকিৎসা পদ্ধতি, ওষুধ, ফিজিওথেরাপি, জীবনযাত্রার পরিবর্তন, এগুলো যদি আপনার কাছে ব্যর্থ হয়ে থাকে, আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে এই চিকিৎসা পদ্ধতি ব্যর্থ হয়েছে। যদি আপনি সেটা নিয়ে থাকেন, নেওয়ার কথা, কারণ ইনিশিয়ালি এই ধরনের চিকিৎসা পদ্ধতি ডক্টর সাহেবরা চয়েস করেন, সেক্ষেত্রে আপনি আপনার এমআরআইটা বা আদার যে কাগজপত্র আছে সেটা পাঠাতে পারেন। সেক্ষেত্রে আমি ওটা অ্যানালাইসিস করে দেখব যে আপনার জন্য ইন্টারভেনশন প্রযোজ্য কিনা, বা ইন্টারভেনশন প্রসিডিওর প্রযোজ্য হলে কোন ধরনের প্রসিডিওর আপনার জন্য প্রযোজ্য, এবং সেই ধরনের প্রসিডিওর ক্ষেত্রে আমরা প্রয়োজনে যাব, ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। তা আশা করছি আপনি বুঝতে পারছেন। তারপরে আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমি আজকে কথা বলছি খুব ইম্পর্টেন্ট টপিকস, কোমরে ব্যথা নিয়ে কথা বলছি, কোমরে ব্যথা বা সায়াটিকা, ডিস্ক প্রোলাপস এগুলো নিয়ে, এবং সেটা আর প্রাথমিক লক্ষণ কি, কিভাবে একজন পেশেন্ট বুঝতে পারবে যে ওনার এই ধরনের প্রবলেম হচ্ছে, সেই বিষয়ে আমি কথা বলছি। তো আমরা বেশ কিছু প্রশ্ন পাচ্ছি, সেই সব প্রশ্ন নিয়ে আমি কথা বলছি আপনাদের, এবং এর মাঝে আরও 2-1টা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই। আচ্ছা, সাগর কুমার কুণ্ড, মামুন খন্দকার, আচ্ছা সাগর কুমার কুণ্ড, আমার মেডিকেল রিপোর্ট কি ইমেল করতে পারি? সাগর কুণ্ড উনি বলছেন, স্যার আমার মেডিকেল রিপোর্টটা কি ইমেল করতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি আপনার মেডিকেল রিপোর্টগুলো ইমেল করতে পারেন, কারণ সেক্ষেত্রে আপনি বেনিফিটেড হবেন বলে আমি মনে করি। কারণ কি, সব কিছু দেখেই একটা সিদ্ধান্ত নিতে হয়, শুধুমাত্র ধরেন 2 লাইনের কথায় অনেক সময় বোঝা যায় না, সিভিয়ারিটি বোঝা যায় না। সেক্ষেত্রে রুগীর ভাষার সাথে তার বডি ল্যাঙ্গুয়েজ সেটা মিলাতে হয়, এবং সাথে হচ্ছে তার যে রিপোর্টগুলো আছে সেগুলো সব কিছু অ্যানালাইসিস করতে হয়, এমআরআই ছবি দেখতে হয়, শুধুমাত্র রিপোর্ট হলেও হয় না, সব কিছু দেখেই কিন্তু তারপর সিদ্ধান্ত নিতে হয় যে হ্যাঁ কীভাবে এই পেশেন্টকে আমরা বেনিফিট দিতে পারি, বা কীভাবে এই ধরনের পেশেন্টকে আমরা সুস্থ করে তুলতে পারি। তাহলে আমি বলেছি এই ধরনের প্রবলেম হলে পেশেন্ট কখন ডক্টরের কাছে যাবে সেটা নিয়ে আলোচনা করেছি, এর ট্রিটমেন্ট নিয়ে বলেছি। আর আরও কিছু বিষয় আসে, যেমন অনেকেই বলেন স্যার আমার কোমরে ব্যথা পায়ের দিকে যাচ্ছে, এখন এই ক্ষেত্রে আমি কি হাঁটতে পারবো কিনা, এটা একটা কমন প্রশ্ন। আমি আমার স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারবো কিনা, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকেন। তা আমি এই বিষয়ে যেটা বলতে চাই, এই নিয়ে আমার একটা ভিডিও আছে যে কোমরে ব্যথার রুগীদের বা ডিস্কের প্রবলেম যাদের, তাদের কি হাঁটা উচিত কিনা, হাঁটলে ওনারা কতটুকু হাঁটবেন, এটা নিয়ে একটা ভিডিও আছে, সেটা চাইলে আপনারা দেখতে পারেন। আর যেহেতু আজকে লাইভে আছেন সেক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি আপনাদের আসলে এই ধরনের প্রবলেমের জন্য হাঁটা জরুরি কিনা। তা আমি প্রথমেই যেটা বলতে চাই, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে হাঁটার বিষয়ে যে কথা সেটা হচ্ছে, হ্যাঁ প্রথম কথা হলো আপনার শরীরের কথা শুনুন, শরীরের যে ল্যাঙ্গুয়েজ বা বডির যে চাহিদা সেটার কথা মানুন। যদি এমন হয় যে হাঁটলে আপনার খুব তীব্র ব্যথা হচ্ছে, আপনি বিছানা থেকে উঠতেই পারছেন না, হাঁটবেন কি করে, তাহলে তো হাঁটা সম্ভব না। যদি এমন হয় যে না আপনি কিছুটা হাঁটতে পারছেন, তাহলে যতটুকু পর্যন্ত হাঁটতে পারেন ততটুকু হাঁটবেন, যতক্ষণ না শরীর আপনার ব্যথা না বাড়ে। বলা হয়ে থাকে যে আগে যেটা বলা হতো, একদম বিছানায় বেড রেস্টে থাকবেন 21 দিন 1 মাস, শক্ত বিছানায় থাকবেন, নড়াচড়া করবেন না, তাহলে আপনি ভালো হবেন। বর্তমানে দেখা গেছে যে এরকম করলে ব্যথা
কমলেও প্রকারান্তরে ব্যথাটা দীর্ঘমেয়াদী হয়ে যায়। কেন? কারণ হচ্ছে যখনই এইরকম 21 দিন 1 মাস বিছানায় একদম শুয়ে থাকে পেশেন্ট, তখন তাহলে কোমরের যে সূক্ষ্ম সূক্ষ্ম মাংসপেশি আছে সেগুলো ইনঅ্যাক্টিভ হতে থাকে, অকেজো হতে থাকে, অ্যাট্রোপি হতে থাকে, তাদের ফাংশন কমে যায়, তাদের স্ট্রেংথ কমে যায়। ফলে দেখা যাচ্ছে পেশেন্টরা আলটিমেটলি দীর্ঘমেয়াদী ব্যথায় ভোগেন। তাহলে এটা করা যাবে না। বর্তমানে বলা হয় পেশেন্টকে অ্যাক্টিভ থাকতে। অ্যাক্টিভ বলতে কী ধরনের অ্যাক্টিভ? উনি নিয়ন্ত্রণের মধ্যে একটু হাঁটাচলা উনি করতে পারবেন, স্বাভাবিক যে কাজকর্মগুলো উনি করতে পারবেন, যদি না তার ব্যথা না বাড়ে। দেখা যাচ্ছে যে যখনই ডিস্কটা গিয়ে নার্ভে চাপ দেয়, ডিস্কের মধ্যে কিছু ম্যাটেরিয়াল থাকে, যেটা কিছু প্রোটিন থাকে, সেই প্রোটিন বা আমিষ থাকে, সেই আমিষগুলো হচ্ছে ইনফ্লামেশন করে বা প্রদাহ করে। তারা যখনই নার্ভের সাথে চাপ দিল বা নার্ভের গায়ে লাগলো, তখনই সেখানে একটা ইনফ্লামেশন বা প্রদাহ শুরু হয়ে যায়, সেখানে পানি এসে যায়, ইডেমা হয়। ফলে দেখা যাচ্ছে আলটিমেটলি ব্যথাটা বাড়তে থাকে। এখন যখনই সে রেস্ট নেয়, তখনই কি হয়, তার হচ্ছে ওখান থেকে যে ডিস্কটা বের হয়েছিল তার মধ্যে যে হাইড্রেশনটা ছিল, পানি ছিল, সেটা আস্তে কমতে থাকে। তবে এই কমতে কিন্তু কিছুটা সময় লাগে, বডিকে কিছু সময় দিতে হবে এটা সুস্থ করার জন্য। বডি 3টা উপায় আছে, যে 3টা উপায়ে আপনার এই ডিস্কটাকে সুস্থ করে তুলবে ন্যাচারাল ওয়েতে। কীভাবে? 1 নম্বর আমি অলরেডি বলে ফেলেছি যে সময় যত যাবে তত ডিস্কটা ন্যাচারাল প্রসেসেই ডিহাইড্রেশন হতে থাকবে, মানে ওখানে পানি কমতে থাকবে। যখনই পানি কমতে থাকবে তখনই কিন্তু আস্তে আস্তে সেটা একটু স্কুইজ হবে, নার্ভ থেকে সরে আসবে, সেখানে ব্যথা কমে যাবে। আরেকটা হচ্ছে যখনই এই ডিস্ক ম্যাটেরিয়ালটা বাইরে বের হয়ে আসে, নার্ভের কাছাকাছি আসে, তখন শরীর এই ডিস্ক ম্যাটেরিয়ালটাকে, ডিস্কের এই অংশটাকে মনে করে যে এটা শরীরের ফরেন বডি বা বাইরে থেকে আসছে, এটা বিদেশি একটা অংশ, এটা শরীরের নিজস্ব কিছু না। তখন শরীর এর এগেনস্টে তার যে একটা সিস্টেম আছে, যাকে আমরা বলি যে মনোসাইট এবং ম্যাক্রোফেজ সিস্টেম, সেটাকে ইমিউন সিস্টেম বা ইমিউনিটি যেটাকে আমরা বলি, তারা গিয়ে এই দুইটা কোষ মনোসাইট ম্যাক্রোফেজ সেখানে অ্যাটাক করবে এবং একটা বিশেষ প্রক্রিয়া আছে, যেই প্রক্রিয়াতে তারা সেটাকে আস্তে আস্তে করে নর্মাল করে ফেলবে বা এনগালফ করে ফেলবে। ফলে দেখা যাচ্ছে পেশেন্ট যে ডিস্কটা বেরোচ্ছে সেটা আস্তে ছোট হয়ে আসবে এবং প্রেশার কমে যাবে। আরেকটা আছে ডিস্কের ন্যাচারাল কিছু বিষয় আছে, যেমন এ নিয়ে যদিও একটা দ্বিমত আছে 3 নাম্বার থিওরি নিয়ে। অনেকে বলা হয় যে আমরা যখন এক্সটেনশন এক্সারসাইজ করি তখন দেখা যাচ্ছে যে এই ডিস্ক ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে নার্ভ থেকে সরে গিয়ে ডিস্কের দিকে সরে আসে, ভেতরের দিকে সরে আসে। তখন যেহেতু ভেতরের দিকে একটু নার্ভের কাছাকাছি, নার্ভের থেকে দূরে সরে যায় এবং ডিস্কটা তার নিজের আগের কাছাকাছি কিছুটা আসে, তখন দেখা যায় তার ব্যথাটা কমে যায়। এই 3টা পদ্ধতিতে দেখা যাচ্ছে যে পেশেন্টের ডিস্কের যে প্রবলেমটা বা সাইটিকাটা ন্যাচারালি ভালো হয়ে যায়। বা অনেকেই এই প্রশ্ন করেন যে স্যার আমি কি ন্যাচারালি ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা। তাদের ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ, ন্যাচারালি আপনার ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, শরীরকে সময় দিতে হবে আপনাকে সুস্থ করে তোলার। আরেকজন প্রশ্ন করেছেন MH বাচ্চু, উনি প্রশ্ন করেছেন স্যার আমার মাজার মাঝখানে ব্যথা, সেটা আবার পায়ের টিস্যুতে ব্যথা করে, তখন হাঁটতে কষ্ট হয়। মানে ওনার মাজার মাঝখানে ব্যথা, কোমরের মাঝখানে ব্যথা এবং পায়েও ব্যথা আছে এবং ওনার হাঁটতে কষ্ট হচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু আপনার কতদিন ধরে ব্যথা আপনি বলেননি, আপনার ওজন উচ্চতা আপনি বলেননি, সেগুলো বললে আসলে ভালো হয়। আর পরামর্শ দেওয়ার ক্ষেত্রে যদি আপনি কোনো আঘাত পেয়ে থাকেন সেটাও লিখতে পারেন, ডিটেলস লিখলে পরামর্শ দিতে সুবিধা হয়। তবে যেহেতু আপনার ব্যথা যদি দীর্ঘদিন হয়, আপনি আপাতত যে ধরনের অ্যাক্টিভিটি করলে আপনার সমস্যাগুলো বেশি হয় সেগুলো আপনি কম করুন। এবং আপনি দেখবেন যে বিছানায় শুয়ে আপনি পাটা যদি উপরের দিকে তোলেন, হাঁটু ভাঁজ না করে, আপনি খেয়াল করবেন আপনার ব্যথা বাড়ছে কিনা কোমরে। যদি এমন হয় যে আপনার ব্যথা বাড়ে, পা তুলতে পারছেন না, তাহলে আপনার কিন্তু সেক্ষেত্রে দ্রুত ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। এবং আপনি পাশাপাশি যেটা গরম শেক দিতে পারেন, তাহলে কিন্তু আপনি বেনিফিট পাবেন। লোকমান হাকিম সাহেব বলছেন আপনি কি চিটাগাঙে বসেন কিনা। হ্যাঁ, চট্টগ্রামের আমার একটা চেম্বার আছে, সেটা আমার এলাকাতেই আমি বসি। এলাকার মানুষ যারা, তাদেরকে সেবা দিই সপ্তাহান্তে এবং চেষ্টা করি মানুষের কাছাকাছি গিয়ে তাদের সাথে কথা বলার এবং তাদের কথাগুলো শোনার। তো হ্যাঁ, সেই চেম্বারটা আমার আছে। তারপরে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আপনাদের অনেক প্রশ্ন আসছে, তা আমি মোটামুটি অনেকগুলো কথা বলেছি, তার মধ্যে আরও 2-1টা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, তারপর একটা সামারি করে আমি শেষ করব। আর আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করছি, কারণ অনেকেই সরাসরি অনেক ধরনের কোয়ারি থাকে, ডক্টরকে অনেক সময় বলতে পারেন না, তার ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের হেল্প করতে পারি তাদেরকে সরাসরি লাইভে। আজরুল হক সুজন বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজরুল সুজন, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ লাইভে আমাদের সাথে জয়েন করবার জন্য। তাহলে আমি আজকে বলেছি যে কোমরে ব্যথা বা সায়াটিকার ডিস্ক হার্নিয়েশন, ডিস্ক প্রোলাপস, ডিস্ক সরে যাওয়ার প্রাথমিক লক্ষণ যে 3টা, সেটা নিয়ে বলেছি এবং তাদের ট্রিটমেন্ট বলেছি
এবং বলেছি যে কখন ডাক্তারের কাছে যেতে হবে এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়েছি এবং এটাও বলেছি যে এই রোগটা কি নিজে থেকে ন্যাচারালি প্রাকৃতিকভাবে ভালো হতে পারে কিনা সেটা বলেছি। এর উত্তরে আমি বলেছি হ্যাঁ এটা ভালো হতে পারে এবং ভালো হতে পারে কিভাবে সেই বৈজ্ঞানিক উপায়গুলো যে 3টা সেটাও আমি বলেছি এবং আমি কোমরের গঠনগত বিষয় নিয়েও কিছু কথা বলেছি যে কোমর কিভাবে গঠিত। তবে কোমরে এই হাড়গুলো ছাড়াও আরও কিছু হাড় আছে যেগুলোকে আমরা বলি স্যাক্রাম, এই যে স্যাক্রাম দেখা যাচ্ছে, আইলিয়াম আছে। এই স্যাক্রাম এবং আইলিয়াম মিলে যে জয়েন্টটা হয় সেটাকে এসআই জয়েন্ট বলে। এই এসআই জয়েন্ট ডিসফাংশনের জন্য কিন্তু কোমরে ব্যথা হয়, বিশেষ করে মহিলাদের হতে পারে এবং বেশ কিছু ডিজিজ আছে যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, বিভিন্ন ধরনের বাত রোগ আছে, এসব ক্ষেত্রেও কিন্তু স্যাক্রোইলিয়াক জয়েন্টে কিন্তু ডিসফাংশন হয় বা প্রবলেম হয়। তাহলে সেক্ষেত্রেও কিন্তু পেশেন্টের এই ধরনের অসুবিধা হতে পারে বা কোমরে ব্যথা হতে পারে। তবে এসআই জয়েন্টের ব্যথা যদি হয় সেক্ষেত্রে মনে রাখবেন এক্ষেত্রে ব্যথাটা কিন্তু পায়ের দিকে কম যায়। এসআই জয়েন্টের ব্যথা হলে সেটা মেইনলি আমাদের কোমর এবং এই যে আমাদের যে মাংসগুলো আছে গ্লুটিয়াল রিজন, সেই রিজনে বেশি থাকে, পায়ের দিকে সেটা কিন্তু কম যায়। আরেকটা পেশেন্ট অনেক সময় প্রশ্ন করেন, স্যার এই যে সায়াটিক নার্ভের ব্যথা বলছেন আর ডিস্কের ব্যথা বলছেন যে ডিস্ক ডিজেনারেশন বা ডিডিডি, ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, তাদের ব্যথাটা আমরা কিভাবে বুঝবো? সেটাও কিন্তু অনেক সময় বোঝা যায়। কীভাবে বোঝা যায়? ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজের ক্ষেত্রে ব্যথাটা আসলে অ্যাক্সিয়াল হয়, মাঝখানে থাকে, আর সায়াটিকা যদি হয় তাহলে ব্যথাটা কিন্তু কোমর থেকে পায়ের দিকে চলে যায়। তার মানে দেখেন একটা পেশেন্টের সাথে যখন আমরা কথা বলি সেটার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় বের করে ফেলতে পারি যে পেশেন্টের কী ধরনের প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে এমআরআই করার আগে। তারপরে আমরা সুনির্দিষ্টভাবে যদি তার এক্সরে প্রয়োজন হয় এক্সরে বা এমআরআই বা আদার ইমেজিংয়ের স্টাডির আমরা হেল্প নিতে পারি। হেল্প নেওয়ার মাধ্যমে কিন্তু পেশেন্টকে সুস্থ করে তুলতে পারি। তো আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আজকের লাইভের মধ্যে। আপনাদের আরও কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেটা করতে পারেন, চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার। পরবর্তীতেও করতে পারেন, অবশ্যই লাইভগুলো সেভ হয়ে থাকে, সেক্ষেত্রে সেখানে কোনো প্রশ্ন থাকলেও চেষ্টা করি জবাব দেওয়ার। আর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, আমি ইমেল করতে পারবেন এবং আমাদের ঠিকানাটা চাচ্ছেন সেটাও আমি দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।